আজকের গল্পটা একজন অপরাধীকে নিয়ে, যে 7 বছর ধরে জেলে থাকে। আর সে এখান থেকে এমন একটা জিনিস শিখে নেয় যার সাহায্যে সে প্রত্যেকটা গেমে খুব সহজভাবে জিততে পারে। কিন্তু জেলে বসে কি এমন শিখেছিল সে, যার জন্য তার পুরো লাইফটাই পাল্টে যায়? তাহলে চলুন স্কিপ না করে 2005 সালে মুক্তি পাওয়া রিভলভার মুভিটা রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা একটা নামকরা জুয়ারিকে দেখতে পাই, যার নাম জ্যাক গ্রিন। সে গত 7 বছর ধরে জেল খাটছে। আজ সে জেল থেকে ছাড়া পেয়েছে। যদিও এই মুহূর্তটা জ্যাকের কাছে খুবই আনন্দের, কিন্তু তার মুখে কোনো আনন্দের ছাপই নেই, কারণ তার ক্লোস্টোফোবিয়া আছে। মূলত 7 বছর ধরে জেলে থাকার কারণে কোনো বদ্ধ জায়গা দেখলেই সে ভয় পায়। এরপর 2 বছর কেটে যায়। জ্যাক তার জীবন নতুনভাবে শুরু করে। সে তার ভাই বিলির সাথে তাদের এরিয়ার সব থেকে নামকরা ক্যাসিনো ক্লাবে চলে যায়। আর এখানে আসার কারণ একটাই, জ্যাক তার যত টাকা হারিয়েছে সে সব টাকা ফিরে পেতে চায়। এই ক্লাবের গার্ড পল জ্যাকের এই প্ল্যানটা শুনে ফেলে, তাই সে এই ক্লাবের ওনার ডরোথিকে এই সব কিছু বলে দেয়। আর তাকে বলে আপনার উচিত জ্যাককে এই ক্লাব থেকে বের করে দেওয়া। কিন্তু ডরোথি তার এই কথা ইগনোর করে আর জ্যাককে গেম খেলার পারমিশন দিয়ে দেয়। কিন্তু জ্যাককে এই গেমটা খেলতে হলে তাকে এই বিল্ডিং এর 20 তলায় যেতে হবে, মানে লিফটে উঠতে হবে। কিন্তু ওই যে বলেছিলাম জ্যাকের ক্লোস্টোফোবিয়া আছে, লিফট তো বন্ধ জায়গা, তাই জ্যাক প্রচুর ঘাবড়ে যায়। কিন্তু ক্লাবের মেম্বাররা তাকে বুঝায় এই গেম খেলার জন্য তাকে 20 তলায় উঠতেই হবে। আর এতটা উপরে সে কিভাবে সিঁড়ি দিয়ে উঠবে? সে আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই লিফটে উঠে। কিন্তু মাঝপথে গিয়ে জ্যাকের খুব কষ্ট হয়। তার প্রায় প্যানিক অ্যাটাক শুরু হয়, দম বন্ধ হতে শুরু করে। এই সব কিছুর পর জ্যাক যখন গেম খেলার টেবিলে বসে, তখন সে প্রথম খেলাটা ইচ্ছা করেই হারে। এটা দেখে ক্লাবের ওনার ডোরোথি বেশ খুশি হয়ে যায়। কিন্তু তার খুশি বেশিক্ষণ থাকে না, কারণ এরপরে যেই কয়টা গেম হয় প্রত্যেকটাতেই সে জিতে যায়। তার ব্যাগটা টাকায় ভরে যায়। কিন্তু যখন তারা টাকা ভর্তি ব্যাগ নিয়ে ক্লাব থেকে বের হবে, ঠিক তখনই ক্লাবের সামনে কোথার থেকে যেন জো নামের একজন ব্যক্তি চলে আসে আর তাদেরকে বাধা দেয়। জো তাদেরকে বলে তোমরা এখন অনেক বিপদে আছো, আর এই বিপদ থেকে একমাত্র আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো। এটা বলে সে তাদেরকে একটা কার্ড দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। জ্যাকের কাছে এই ব্যাপারটা অদ্ভুত লাগলেও সে বেশি একটা গুরুত্ব দেয় না। আর এবার জ্যাক ডিসিশন নেয় সে আর লিফটে নামবে না, সিঁড়ি দিয়েই নামবে। কিন্তু সিঁড়িতে পৌঁছাতেই সে পা পিছলে নিচে পড়ে যায়, আর জোর দেওয়া কার্ডটা তার হাত থেকে তখন পড়ে যায়। তখন আমরা দেখি কার্ডে লেখা আছে সে যেন লিফট ব্যবহার করে। এরপর জ্যাককে হসপিটালে নেওয়া হয়। এদিকে ক্লাবের ওনার ডোরোথি তার গার্ড পলের সাথে জ্যাককে নিয়ে আলোচনা শুরু করে দেয়। ডোরোথি ভাবতে থাকে মানুষটা 9 বছর পর ফিরে কিভাবে এত ভালো গেম খেলতে পারে, তার মানে এখন সে সবকিছুই করতে পারে। আসলে ডোরোথি মনে করে জ্যাক তাকে মারতে চায়, তাই সে তার গার্ড পলকে অর্ডার দেয় যেন সে সবচেয়ে এক্সপার্ট হিটম্যান ভাড়া করে আর তাকে মেরে ফেলে। অন্যদিকে হসপিটালের ডক্টররা জ্যাকের পুরো বডি চেক করলে বুঝতে পারে জ্যাক সম্পূর্ণই সুস্থ আছে, আর তারা জ্যাককে ছুটি দিয়ে দেয়। কিন্তু তার ব্লাড টেস্টের রিপোর্টটা তারা দেয় না। এরপর বিলি তার ভাইকে নিয়ে বাড়িতে চলে আসে, আর এবার জ্যাকের চারপাশে বেশ কিছু বডিগার্ড থাকে। জ্যাক ওখান থেকে ফিরে যখন দরজার সামনে যায়, তখন সে দেখতে পায় একটা কার্ড পড়ে আছে, ঠিক জোয়ের দেওয়া কার্ডের মতো। তাই সে সঙ্গে সঙ্গে কার্ডটা উঠাতে যায়। কিন্তু তখনই বৃষ্টির মতো তাদের দিকে গুলি ছুটে আসে আর তার প্রত্যেকটা বডিগার্ডকে মেরে ফেলে। জ্যাক কোনো রকম তার গাড়িতে উঠে পড়ে, কিন্তু শুটার জ্যাকের ড্রাইভারকেও মেরে ফেলে। এরই মধ্যে জো সেখানে চলে আসে আর সে জ্যাককে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা একজন হিটম্যানকে দেখতে পাই, যার নাম শর্টার। আর শর্টারই হলো সে যে কিছুক্ষণ আগে জ্যাকের উপর হামলা করেছিল। কিন্তু সে খুবই চিন্তায় আছে, কারণ আজ পর্যন্ত তার একটা টার্গেটও মিস হয়নি। কিন্তু আজ প্রথমবারের মতো তার সঙ্গে অন্যরকম ঘটনা ঘটলো, আর এই সব কিছু ডোরোথি জানতে পারে। তখন সে শর্টারের উপর খুব রেগে যায়। অন্যদিকে জো জ্যাককে তার বিজনেস পার্টনার এভির কাছে নিয়ে আসে। জ্যাক লক্ষ্য করে তার ব্লাড টেস্টের রিপোর্ট এভির হাতে।
অ্যাভি তাকে জানায় তার রক্তে এমন একটা রোগ ধরা পড়েছে যার জন্য সে মাত্র 3 দিনের মধ্যেই মারা যাবে। সে আরো বলে, আমার মনে হয় তুমি তো এই 3 দিনে বাঁচতে পারবে না, কারণ তোমার পেছনে যে শত্রুরা পড়েছে তারা তোমাকে 3 দিনের আগেই মেরে ফেলবে। তাই অ্যাভি বলে, তুমি যদি তোমার ইনকামের সব টাকা আমাদেরকে দাও এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর ঠিকঠাক ভাবে দাও, তাহলে আমরা তোমাকে এই 3 দিন অব্দি বাঁচিয়ে রাখতে পারবো। জ্যাক এই সবকিছু মনোযোগ দিয়ে শোনে, আর তার কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগে। সে বুঝতে পারে এর মধ্যে নিশ্চিত কোনো গন্ডগোল আছে, তাই সে তাদেরকে কোনো রকম উত্তর না দিয়ে সোজা হসপিটালে চলে যায়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, হসপিটালে এসে সে লক্ষ্য করে তার ব্লাড টেস্টের রিপোর্ট অ্যাভির কথার সাথে একেবারেই মিলে যাচ্ছে। কিন্তু জ্যাকের এখনো বিশ্বাস হয় না। সে ভাবতে থাকে জো এবং অ্যাভি হয়তো ল্যাবে টাকা দিয়ে এই রিপোর্টটা বানিয়েছে। তাই সে নিজেকে বিশ্বাস করানোর জন্য তার পার্সোনাল ডক্টরের কাছে যায়। কিন্তু এই ডাক্তারও তাকে একই কথা বলে যেগুলো অ্যাভি এবং ল্যাবের লোকেরা বলেছে। সে নিজেকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। সে নিজেকে বিশ্বাস করানোর জন্য তার বন্দুকটা ডাক্তারের দিকে তাক করে, কিন্তু ডাক্তারের কথা চেঞ্জ হয় না, যার মানে এই রিপোর্টটা সম্পূর্ণ সত্যি। তাই জ্যাক সঙ্গে সঙ্গে ব্যাংক থেকে তার সকল টাকা তুলে নেয় আর অ্যাভির বলা শর্ত মেনে নেয়। অ্যাভি তাদের সব প্ল্যান ভালোভাবে বুঝিয়ে দেয়। সে বলে, আমরা টাকা নিয়ে সাধারণ মানুষকে লোন দেই আর সঠিক সময় সেটা সুদ সমেত ফেরতও নিয়ে নেই। এবার অ্যাভি জ্যাকের কাছে জানতে চায় তার এবং ডোরোথির মধ্যে শত্রুতাটা কি নিয়ে। জ্যাক তখন তার অতীতের ঘটনাগুলো বলতে শুরু করে। সে জানায় ডোরোথি এই ক্লাবের ওনার ছিল ঠিকই, কিন্তু তার কাছে ভালো কোনো মেম্বার ছিল না যারা এই খেলায় জিতে তাকে টাকা ইনকাম করে দেবে। তাই ডোরোথি তার সাথে কন্ট্রাক্ট করে যাতে সে গেম খেলে টাকাগুলো ইনকাম করে দেয়। জ্যাক প্রথমে এই শর্ত ইগনোর করে, কিন্তু ডোরোথি তো হার মানার পাত্র ছিল না। তাই সে জ্যাকের ফ্যামিলিকে মেরে ফেলার হুমকি দেয়, যার জন্য জ্যাক বাধ্য হয়ে এই প্ল্যানে রাজি হয়ে যায়। এরপর সে তাদের হয়ে অনেক গেম খেলে টাকা ইনকাম করে দেয়। কিন্তু ডোরোথির মেম্বাররা প্রতিবারই তার ফ্যামিলি আর তার বাবা মাকে নিয়ে মজা করে, যেটা স্বাভাবিকভাবেই কোনো সন্তানই সহ্য করতে পারে না। জ্যাকের কাছেও মোটেও ভালো লাগতো না, তাই সে তার কাছে থাকা বন্দুক দিয়ে তাদের ফায়ার করতে শুরু করে। আর ঠিক তখনই ঘরের লাইট সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যখন লাইট ফিরে আসে তখন সে দেখতে পায় সেখানে ডোরোথি এবং তার মেম্বাররা কেউ নেই, এমনকি টাকাগুলো সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। এরপর সে জানতে পারে কেউ একজন তার নাম পুলিশের কাছে জানিয়ে দিয়েছে। পুলিশ তাকে জেরা করে, আর এই সময় ডোরোথি আর তার মেম্বাররা জ্যাকের ভাইয়ের স্ত্রীকে মেরে ফেলে। জ্যাক এই সবকিছু জানতে পেরে প্ল্যান করে সে আর পুলিশকে কিচ্ছু জানাবে না, তাই সে 7 বছরের জেল মেনে নেয়। এদিকে জো জ্যাকের জন্য একটা সেফ হোটেলের ব্যবস্থা করে। একই সময় ডোরোথি এবং পল এই শহরের নামকরা গ্যাংস্টার স্যাম গোল্ডের সাথে দেখা করতে যায়, কিন্তু স্যাম গোল্ড সবার সাথে দেখা করে না। তাই তার অ্যাডভাইজার লিলি ওয়াকার ডোরোথির সাথে কথা বলে। ডোরোথি তাকে বলে তার বেশ কিছু ড্রাগসের প্যাকেট দরকার। লিলি তার এই প্ল্যানে রাজি হয়ে যায়, কিন্তু তাকে সতর্ক করে দিয়ে বলে, আমরা এই কাজটা খুবই গোপন ভাবে করি, তাই এই কাজে যদি তোমার কোনো ভুল হয় তাহলে তুমি শুধরে নেওয়ার সেকেন্ড চান্স পাবে না। বেশ কিছুক্ষণ পর জ্যাক জো এবং অ্যাভিকে আরো কিছু টাকা দেয় আর তাদের সাথে চেস খেলতে শুরু করে দেয়। আর এই সময় জো তাকে জেলের ঘটনা বলতে বলে। জ্যাকও তখন জেলের ঘটনা বলতে থাকে। ঠিক 9 বছর আগে জ্যাক যখন জেলে যায় তখন তাকে এমন একটা ঘরে রাখা হয় যার দুটো পাশে দুজন অপরাধী থাকতো। একজন ছিল নামকরা চেজ মাস্টার, আরেকজন ছিল চোর। প্রথম জ্যাক তাদের সাথে কথা বলতো না, এমনকি সে দুইজন অপরাধীও তার সঙ্গে কোনো কথা বলতো না, কিন্তু তারা একে অপরের সম্বন্ধে খুব ভালোভাবেই জানতো। এভাবেই 5টা বছর কেটে যায় এবং তারপরে তারা চিঠির সাহায্যে কথা বলতে শুরু করে। আর এই চিঠি কোনো কাগজের পাতায় লেখা হতো না, বরং বইয়ের পাতায় লেখা হতো, যাতে জেলের গার্ডরা ধরতে না পারে। আর এই সুযোগেই জ্যাক সেই চেজ মাস্টারের বইগুলো পড়তে পেরেছিল। প্রত্যেকটা গেম কিভাবে জিততে হবে সেই ফর্মুলাটাও শিখে নিয়েছিল। সে আরো জানতে পারে বাকি দুজন অপরাধী এই জেল ভেঙে পালানোর প্ল্যান করছে, এমনকি তারা তার কাছে প্রমিসও করে তারা যখন পালাবে তখন তাকেও সঙ্গে নিয়ে পালাবে। জ্যাক তাদের এই প্ল্যান বিশ্বাসও করে নেয়, কিন্তু যখন সময় চলে আসে
আসে, মানে যখন তারা পালায় তখন তারা তাকে না নিয়েই পালিয়ে যায়, আর জ্যাককে আরো 2 বছর জেল খাটতে হয়। এরপর জ্যাক যখন জেল থেকে বের হয় তখন সে জানতে পারে তার বাড়িতে যত টাকা ছিল ওই 2জন অপরাধী সেটা চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে। আর এসব জানতে পেরে জ্যাকের খুব রাগ হয়, আর সেই সময় সে শপথ নেয় আজ থেকে সেও খারাপ পথে নেমে পড়বে এবং টাকার জন্য গেম খেলবে। এখন জ্যাক জো এবং অ্যাবির কথা মতো লোনের কাজ শুরু করে দেয়। সে প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে যায় যারা অ্যাবির কাছ থেকে লোন নিয়েছিল এবং তাদের কাছে গিয়ে সুদ সমেত লোন ফেরত নিয়ে আসে। কিন্তু এটা করতে সে এমন কিছু ক্লায়েন্টের সম্মুখীন হয় যারা লোন শোধ করতে পারছিল না। জ্যাক তখন ওই সবকিছু অ্যাবিকে জানালে অ্যাবি অর্ডার করে সে যেন ওই ক্লায়েন্টদের মেরে ফেলে, কিন্তু জ্যাক অতটা নিষ্ঠুর ছিল না, তাই সে তাদেরকে না মেরেই চলে আসে। অন্যদিকে অ্যাবি এবং জো একটা দেওয়ালে একটা বিশাল শেকল বেঁধে দেয়, আর সেই শেকলটা একটা গাড়ির সাথে সেট করে আর গাড়ি চালিয়ে চলে যায়। এমনটা করাতে দেওয়ালের ভেতর থেকে একটা বক্স বেরিয়ে আসে আর সেটা গাড়ির সাথেই চলে যায়। আসলে এই বক্সটা ছিল ডরোথির সেই ড্রাগস ডিলারের বক্স, যার মধ্যেই রয়েছে একাধিক ড্রাগস। আর এটা যখন ডরোথি জানতে পারে তখন সে খুবই চিন্তায় পড়ে যায়, কারণ লিলি তাকে খুব ভালোভাবে বুঝেছিল ওই ড্রাগস ডিলের ব্যাপারে কেউ যেন কিচ্ছু না জানতে পারে, কিন্তু সেটা চুরি হয়ে গিয়েছে। তাই তার গার্ড পলকে এই ব্যাপারটার সমাধান দিতে বলে। পলের সঙ্গে সঙ্গে অন্য একটা গ্যাংস্টারের সাথেও সে দেখা করতে চলে যায়, যার নাম জন। জন তাকে জানায় সে তাকে ড্রাগস দেবে, কিন্তু অনেক বেশি টাকা লাগবে। একই সময় জ্যাক, জো এবং অ্যাবি ড্রাগসের সেই বাক্সটা নিয়ে হোটেলে যায়, কিন্তু মজার বিষয় হচ্ছে এই হোটেলে ডরোথি এবং পল রয়েছে। জো এবং অ্যাবি ইচ্ছা করেই এই হোটেলে একটা বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়, যার জন্য হোটেলের প্রত্যেকটা মেম্বার অজ্ঞান হয়ে যায়। আর এই সুযোগেই তারা হোটেলের সব টাকা আর জনের সেই ড্রাগসের প্যাকেট চুরি করে নেয়। আর এই চুরিটা এমন ভাবে করে যাতে জন দেখে মনে করে চুরিটা ডরোথি করেছে। বেশ কিছুক্ষণ পর জ্যাকের কাছে তার ভাই বিলির কল আসে। বিলি তাকে জানায় সে বর্তমানে যাদের সঙ্গে রয়েছে অর্থাৎ জো এবং অ্যাবি, তারা দুজনেই খুব ভয়ঙ্কর মানুষ, তাই তার উচিত এখনই সেখান থেকে চলে আসা। কিন্তু জ্যাক তার কথায় তেমন একটা গুরুত্ব দেয় না এবং সে তার কাজে চলে যায়। এবার অ্যাবি তাকে একটা ক্লায়েন্টকে মারার অর্ডার দেয়। যেহেতু অ্যাবি তার সামনেই দাঁড়িয়ে থাকে তাই জ্যাক তাকে নাও করতে পারে না, তাই সে ক্লায়েন্টের দিকে গুলি না চালিয়ে সোজা অ্যাবির দিকে গুলি চালায়। কিন্তু একই বন্ধুকে তো কোনো গুলিই নেই, যার মানে এই সবকিছুই অ্যাবি তাকে পরীক্ষা করার জন্য করছিল। খুব সহজেই অ্যাবি তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরপর জ্যাকের যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় সে একটা বিছানায় শুয়ে আছে, আর ঠিক তখনই তার কাছে একটা কল আসে। এই কলটা ছিল অ্যাবির। অ্যাবি তাকে জানায় আজ তার তৃতীয় দিন। যেহেতু সে এখনো জীবিত আছে তাই তার উচিত ডাক্তারের কাছে চলে যাওয়া আর আরেকবার ব্লাড টেস্ট করানো। জ্যাক তার কথা মতো ডাক্তারের কাছে চলে যায়, কিন্তু অদ্ভুত বিষয় হলো এবার ডাক্তার তাকে জানায় তার আগের রিপোর্টটা ভুল ছিল, সে এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে। জ্যাক তখন সঙ্গে সঙ্গে অ্যাবি এবং জোয়ের কাছে কল করে আর এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন অ্যাবি তাকে বলে এই ব্যাপারে তাকে সবকিছুই বলা হবে, কিন্তু তাকে অপেক্ষা করতে হবে। অন্যদিকে ডরোথি জানতে পারে তার এই সব সমস্যার কারণ একটাই, তাই সে পলকে অর্ডার দেয় সে যেন এবার জ্যাককে মেরেই ফেলে। এই সবকিছুর পর জ্যাক অ্যাবি এবং জোয়ের সাথে দেখা করতে হোটেলে চলে যায়। অ্যাবি তাকে সতর্ক করে ডরোথির সব টিম তাকে মারার জন্য হোটেলে অপেক্ষা করছে, তাই সে তাকে হোটেলের ভেতরে ঢুকতে নিষেধ করে। কিন্তু জ্যাক তাদের কথা শোনে না, তাই সে সোজা হোটেলের ভেতরে ঢুকে যায় আর ডরোথির টিম তাকে মার্ডার করার জন্য তার দিকে এগিয়ে আসে। জ্যাক সঙ্গে সঙ্গে হোটেলের পেছনের গেট দিয়ে পালিয়ে যায়। রাত হলে জ্যাক সোজা অ্যাবি এবং জোয়ের সঙ্গে দেখা করতে তাদের অফিসে আসে। অ্যাবি এখানে জ্যাককে বলে আমরা অনেক আগে থেকেই জানতাম তুমি আমাদেরকে মিথ্যা বলেছ, কারণ জেল থেকে বের হওয়ার পরের ঘটনা তুমি আমাদেরকে জানাওনি। আর এই বলে অ্যাবি ঘটনাগুলো বলতে শুরু করে। সে বলে জেল থেকে বের হওয়ার পর তোমার সাথে সেই 3জন জোয়ারি দেখা করে যারা কিনা একটা সময় ডরোথির হয়ে কাজ করত, আর তারা তোমাকে মেরে ফেলতে চেয়েছিল
কারণ তোমার জন্যই ডোরোথি তাদেরকে কাজ থেকে বের করে দিয়েছিল। আর এসব কিছু দেখে তুমি খুবই ভয় পেয়ে যাও, যার ফলে তুমি তাদের সাথে একটা ডিল করো। আর ডিলটা হলো তারা তোমার এই গেম খেলার জন্য টাকা ধার দেবে, কিন্তু তার বদলে তুমি তাদের 4% টাকা এক্সট্রা দেবে। আর এই ডিলে তারা রাজি হয়ে যায়, যার ফলে তোমার এই ব্যবসা কয়েক মাস চলতে থাকে। কিন্তু একটা সময় তাদের তিনজনের টাকাই ফুরিয়ে আসে, যার ফলে তারা এই ব্যাপারে ডোরোথির সাথে আলোচনা করে। তারপর থেকেই ডোরোথি তোমায় টাকা দিতে শুরু করে, কিন্তু যখনই তোমার কাছে অনেক টাকা হয়ে যায় তখন সেই টাকা নিয়ে তুমি ফ্যামিলির সাথে বাইরে ঘুরতে চলে যাও, যার ফলে সেই তিনজন জোয়ারি ডোরোথিকে আর টাকা ফেরত দিতে পারে না। তাই ডোরোথি তাদেরকে মেরে ফেলে। সিন বর্তমানে আসলে ডোরোথিকে দেখা যায় ভিআইপি রেস্টুরেন্টে ডিনার করতে। ঠিক তখনই তার এক মেম্বার তাকে জানায় তারা জ্যাককে মারতে পারেনি, কারণ জ্যাক পালিয়ে গিয়েছে। এটা শুনেই ডোরোথি রেগে যায়, আর সে তার ভাড়া করা হিটম্যান শর্টারকে এই সবকিছুর দায়িত্ব দেয়। শর্টার লক্ষ্য করে গ্যাংস্টার জনের গার্লফ্রেন্ড এই রেস্টুরেন্টেই বেটা সেজে প্রবেশ করেছে। এটা দেখে তার খুবই অদ্ভুত লাগে। সে মনে করে জনের গার্লফ্রেন্ড হয়তো ডোরোথিকে মার্ডার করতে চায়, তাই সে সঙ্গে সঙ্গে মেয়েটাকে গুলি করে মেরে ফেলে। আর জ্যাককে খোঁজার উদ্দেশ্যে এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে না মেয়েটার গায়ে গুলি লাগলেও এখনো সে মরেনি। তাই মেয়েটা কোন রকম বন্দুক লুকিয়ে ডোরোথির দিকে গুলি চালায়, যার ফলে ডোরোথির হাতে ক্ষত হয়ে যায়। অন্যদিকে জ্যাক তখনও অ্যাভি এবং জোয়ের সাথে কথা বলছিল। তখন অ্যাভি তাকে বলে, তুমি কখনো এই শহরের নামকরা গ্যাংস্টার স্যামগুলকে দেখেছো? আমি জানি তুমি কখনোই দেখোনি, কারণ তাকে কেউই দেখেনি। আর সত্যটা হলো স্যামগুল নামের আসলে কোনো মানুষই নেই, কিন্তু তবুও মানুষ তার নাম শুনলেই ভয় পায় আর বিশ্বাস করে স্যামগুল নামে সত্যি একজন গ্যাংস্টার এখানে আছে। আর এর পেছনে একটাই কারণ, সেটা হলো অহংকার। লিলিয়কার নামের সেই অ্যাডভাইজার তাকে এমন ভাবে সবার সামনে প্রেজেন্ট করে, যার ফলে মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় যে স্যামগুল নামের কেউ আছে। আর এই একই জিনিস তোমার সাথেও ঘটেছে। তুমি কারোর সাথে কোনো খারাপ কিছু করনি, কিন্তু তোমার জীবনে সমস্যা তোমার কাছ থেকে যাচ্ছেই না। এর কারণ তোমার অহংকার। তুমি মানুষের সাথে এমন আচরণ করছো আর এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করছো, যেগুলোর কারণে মানুষ অটোমেটিক ভাবছে তুমি হয়তো তাদের শত্রু। জ্যাক এই সবকিছু খুব মনোযোগ সহকারে শুনে এবং অ্যাভির এই কথাগুলো তার মনে গেঁথে যায়। তাই সে ডিসাইড করে সে তার অহংকার ভুলে যাবে। সবকিছুর পর জ্যাক সোজা তার ব্যাংকের লকারে চলে যায় এবং তার সব টাকা সে সাধারণ মানুষের মধ্যে দান করে দেয়। আর তারপর সে সোজা ডোরোথির সাথে দেখা করতে তার রুমে চলে যায়। ডোরোথি মাঝরাতে জ্যাককে দেখে খুবই অবাক হয়ে যায়। এমনকি সে আরো অবাক হয় যখন জ্যাক তার কাছে ক্ষমা চায়। জ্যাক তাকে জানায় সে এতদিন তাকে ঠকিয়ে টাকা ইনকাম করেছে, এই জন্য সে এই ব্যাপারে তার কাছে ক্ষমা চায়। সে আরো বলে এসব টাকা সে চ্যারিটিতে দিয়ে দিয়েছে। এটা বলে সে ঘর থেকে বের হয়ে যায়। এরপর জ্যাক সেই সব কিছু করে যেগুলো সে কখনোই করতো না। সে এবার ইচ্ছা করে লিফটে ওঠে, কিন্তু যখন সে লিফট থেকে বের হয় তখন সে দেখে তার সামনে বন্দুক হাতে নিয়ে ডোরোথি দাঁড়িয়ে আছে। জ্যাক এই সবকিছু দেখে ভয় পায় না, বরং হাসি মুখে তার সামনে দিয়ে বের হয়ে যায়, যেটা দেখে ডোরোথি সহ্য করতে পারে না আর তার চোখ থেকে পানি বের হয়ে আসে। সে একটা জিনিস কিছুতেই বুঝতে পারছে না, তার বন্দুক ধরা সত্ত্বেও একটা মানুষ কিভাবে হাসি মুখে চলে যেতে পারে। এর কারণ একটাই হতে পারে, আর সেটা হলো ডোরোথি খুবই সাধারণ একটা মানুষ। এই সব ভাবনা ডোরোথিকে পাগল বানিয়ে দেয়। পরদিন সকালে তার গার্ড পল সেই সব নিউজ পেপার ডোরোথির কাছে নিয়ে আসে, যেখানে জ্যাকের কথা লেখা আছে। ডোরোথি লক্ষ্য করে নিউজ পেপারে জ্যাকের সাথে সাথে তার কথাও লেখা আছে, কারণ জ্যাক যেই টাকাগুলো দান করেছে সেই সবকিছুর ক্রেডিট সে তাকেই দিয়েছে। এই সবকিছু জানতে পেরে ডোরোথি জ্যাকের উপর খুশি হয়ে যায়, কিন্তু তার এই খুশি বেশিক্ষণের জন্য থাকে না, কারণ পল তাকে জানায় এই পরিস্থিতি এবং ড্রাগস চুরির পেছনে একজনেরই হাত রয়েছে, আর সেটা হলো জ্যাক। তখন ডোরোথি রাগে ফেটে পড়ে। সে পলকে জ্যাকের বাড়ি গিয়ে তাকে মেরে ফেলার অর্ডার দেয়। পল তার কথা মতো কাজ করে। সে শর্টার এবং তার টিমকে নিয়ে জ্যাকের বাড়িতে চলে যায়,
কিন্তু জ্যাক এখানে থাকে না, বরং তার ভাই বিলি থাকে। তখন পল এবং তার টিম বিলির সাথে খুবই খারাপ ব্যবহার করে, নির্মমভাবে তার হাত চাকু দিয়ে কাটতে শুরু করে। এটা দেখে শর্টারের খুবই খারাপ লাগে আর সে চুপচাপ এগুলো সহ্য করে নেয়। কিন্তু যখন সে দেখে বিলির ছোট্ট মেয়েকেও এরা মার্ডার করতে চায়, তখন সে আর চুপ থাকতে পারে না। সে তার বন্দুক দিয়ে একে একে তাদেরকে ফায়ার করতে থাকে। এভাবেই ফায়ারিং এর মাধ্যমে প্রত্যেকেই একে অপরকে মেরে ফেলে। অন্যদিকে স্যাম গোল্ডের অ্যাডভাইজার লিলি ওয়াকার ডোরোথির সাথে দেখা করতে চায় আর তার বাড়িতে আসে, আর ডোরোথিকে সব নিউজ পেপারগুলো দেখায় যেখানে তার নাম ছাপা হয়েছে। লিলি আর স্যাম গোল্ড কখনো তার ক্লায়েন্টের পপুলারিটি সহ্য করতে পারে না, তাই তারা আজ থেকে তার সাথে সম্পর্ক এখানেই শেষ করতে চায়। আর এই সবকিছু জানতে পেরে ডোরোথি খুবই চিন্তায় পড়ে যায়। সে সময় অ্যাবি আর জো ডোরোথিকে নিয়ে তার ক্যাসিনো ক্লাবে চলে যায়, আর এবার অ্যাবি ইচ্ছা করে জ্যাকের সাথে দাবা খেলে। কিন্তু অবাক করা ব্যাপার হলো জ্যাক এবার এই গেমে জিততে পারে না, বরং অ্যাবি জিতে যায়। এর কারণ হিসাবে অ্যাবি জ্যাককে বলে, তোমার সাথে জেলে পাশাপাশি দুটো রুমে যে অপরাধী দুজন ছিল সে আর কেউ নয়, বরং আমরাই ছিলাম। আর তুমি আমার বই থেকে গেম কিভাবে জিততে হয় সে সবকিছু শিখে নিয়েছিলে। সে আরো বলে, আমরা চাইলেই তোমাকে সেই জেল থেকে বের করতে পারতাম, কিন্তু তুমি সেই সময় সম্পূর্ণভাবে রেডি ছিলে না। জ্যাক এই সবকিছুই মন দিয়ে শোনে, কিন্তু সে এসবে বেশি একটা গুরুত্ব দেয় না, কারণ সে জানতে পারে তার ভাইয়ের একমাত্র সন্তান ডোরোথির কাছে রয়েছে। তাই সে সঙ্গে সঙ্গে ড্রাগসের ব্যাগগুলো নিয়ে ডোরোথির সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে জ্যাক দেখে ডোরোথি বাচ্চা মেয়েটার মাথায় বন্দুক ধরে আছে, কিন্তু সে নিজেকে শান্ত করে রাখে আর ড্রাগসের ব্যাগগুলো ফেরত দিয়ে দেয়। এসব দেখে ডোরোথি আরো বেশি পাগলের মতো হয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারছে না জ্যাক কেন তাকে ভয় পাচ্ছে না। তখন ডোরোথির বিবেক তাকে বোঝায় সে যদি জ্যাককে মার্ডার না করে তাহলে জ্যাক তাকে মার্ডার করে ফেলবে, যার অর্থ হলো জ্যাক সেই খেলায় জিতে যাবে। সে তখন নিজের মনে মনেই বলতে থাকে, তুমি যদি তার আগেই নিজেকে মেরে ফেলো তাহলে জ্যাক আর তোমায় মারতে পারবে না, কারণ একজন মৃত মানুষকে তো কখনো কেউ মারতেই পারে না। আর এই সব কিছু ভেবে ডোরোথি নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে ফায়ার করে আর সে মারা যায়। আর আমার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এই গল্প থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, মানুষের অহংকারই হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। কারণ জ্যাক যেদিন থেকে তার অহংকার ছেড়েছে সেদিন থেকে সে কিছু না করতেই তার সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আমার আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন। ইনশাআল্লাহ ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস্ট্রি ক্যাপের সাথেই থাকুন।